কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যান্ড অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ। তো এত সকালবেলা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার রয়েছে, তার মধ্যেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি এই মুহূর্তে ভারতবর্ষ তথা সারা বিশ্বের যেদিকে নজর ঠিক সেদিকে মহাকুম্ভ মেলাতে উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 4:30, এখনও বাজেনি, প্রায় বাজে করছে। তোমাদের পুরো রোডের ডিটেলস দিতে থাকবো, কোন দিক দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, স্কিপ না করে পুরোটাই দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর অনেক শেয়ার করো যাতে অনেক বন্ধুদের হেল্প হয়। তো স্কিপ না করে পুরোটা দেখো। এই যে গাড়ি একেবারে রেডি। অভিও হাই, গুড মর্নিং। চলো আমরা এবার স্টার্ট দিই। ঘড়ি বলছে 4:35। চলো আমরা একেবারে স্টার্ট দিয়ে দিয়েছি 4:35। উঠতে রেডি হয়ে বেরোতে হয়ে গেল। একেবারে এয়ারপোর্ট থেকে যেরকমভাবে যায় আমরাও ঠিক সেই রোড ধরেই যাব। সেটা হচ্ছে যে এখান থেকে ডানকুনি হয়ে তারপরে রাস্তা একেবারে ফাঁকা। এই ডানকুনি হয়ে আমরা কি ধরবে বলো দেখি চটপট? একদম বাঁশ ও বর্ধমান আসানসোল হয়ে বাঁশে ক্রস করে তারপর প্রয়াগরাজ। ওদিকে দেখা যাচ্ছে না যদিও। চলো যেতে যেতে বলবো। আর ঝাড়খণ্ডের রাস্তা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, সেটাও তোমাদের দেখাবো। পুরো রাস্তাটাই কীরকম কী কন্ডিশন আছে, শুধু গুটি কয়েক গাড়ি চলছে আর একেবারে অন্ধকার, একেবারে শীতের রাত হলে যা হয়। সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি একেবারে দক্ষিণেশ্বরের। এই হচ্ছে মা গঙ্গা আর এদিকে হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। তো মোটামুটি আমাদের এই অবধি আসতে খুব বেশি একটা সময় লাগলো না। এখন অন্ধকারের জন্য মন্দিরটা ঠিক মতো দেখানো গেল না। 4:50 আমরা পৌঁছে গেছি হচ্ছে এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বর, নিবেদিতা সেতু হয়ে। মোটামুটি আমার বাড়ি থেকে তো বেশিক্ষণ নয়, সকাল বলে একেবারেই ট্রাফিক নেই, দেখতেই পাচ্ছ। একেবারে ফার্স্ট টোল এটা মনে হয় কাটে হচ্ছে 65, তাই তো? তুমি 65 তো? এই হচ্ছে আজকের ফার্স্ট টোল, যেটা কিনা দক্ষিণেশ্বর পার করেই পড়বে। এগিয়ে এসে একটা হচ্ছে দিল্লি রোড, একটা হচ্ছে খড়গপুর রোড, তোমরা রোডেই দেখতে পাবে রয়েছে ইন্ডিকেশন। তো আমরা কিন্তু দিল্লি রোডটা ধরলাম। চলে এসেছি আমরা নেক্সট টোল প্লাজাতে, যেটা কিনা টুয়ার্ডস বর্ধমান যেতে পড়বে। ডানকুনি টোল প্লাজা, যেটা তো সেকেন্ড টোল প্লাজা হচ্ছে ডানকুনি, যেটা ক্রস করে বেরিয়ে গেলাম। এখন ঘড়ি বলছে 5:06 বাজে। কিন্তু এই অনেক ডাইভারশন আছে, বেশ কিছু গাড়ি এসেছে এখনো সামনে, বেশ কিছুটা পড়বে, প্রচুর ডাইভারশন। সেই জন্য খুব সেফলি কিন্তু ড্রাইভ করতে হবে। আর এখন যেহেতু অন্ধকার এখনো কাটেনি, বুঝতেই পারছো, সেই জন্য সেটাও একটা ব্যাপার। দিনের আলোতে যতটা ভালো বোঝা যায়, কিন্তু আবার সেক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, তখন আবার টোটোওয়ালাদের বাদ বাকি আরও যারা রয়েছে সবারই বেশিটা ঝামেলা থাকে। সেদিক থেকে আবার এই সময়টা ড্রাইভ করে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। কিন্তু এই চত্বরটাতে কিন্তু প্রচুর ডাইভারশন রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। সোজা হচ্ছে বর্ধমান আর লেফটানি হচ্ছে এদিকে প্রচণ্ড কুয়াশা কিন্তু। আর চলে এসেছি আমরা দেখতে 3rd নম্বর টোলে রয়েছি। 3rd নম্বর টোলে রয়েছে, কুয়াশা রয়েছে, ফগি, পুরো ফগি একেবারে। দেখো
ব্রিজটা এখনো চালু হয়নি। সামনেই হচ্ছে পানাগড় রয়েছে, অন দ্য ওয়ে হচ্ছে পানাগড়। আর এই ব্রিজটা লাস্ট টাইমে যখন আমরা এখান থেকে ক্রস করেছিলাম তখনও হয়নি, এখনো হয়নি। অবশ্য বেশি দিন ক্রস করিও নি, তখনও হয়নি, এখনো হয়নি। এই হচ্ছে দেখাচ্ছে পানাগড় সামনে রয়েছে। NH-90, কিন্তু রোডের কন্ডিশন এখানে বেশ ভালো দেখা যাচ্ছে আপাতত। কিন্তু সামনে কিন্তু আগে কিন্তু প্রচুর ডাইভারশন ক্রস করে আমরা এখানে এসেছি। ঠান্ডা বেশ লাগছে, সেই জন্য মাথায় টাথায় সব জায়গাতে একেবারে জড়িয়ে নিয়েছি। আর যারা এখনো মানে ঠিক করেনি, ভাবছে যাবো হঠাৎ করে, কোথাও তো কোনো রকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মানে একমাত্র তৎকাল টিকিট ছাড়া, আর তৎকাল বলতে তো খুব প্রিমিয়াম তৎকাল। আমরা দু একদিন সার্চিং করে দেখলাম প্রিমিয়াম তৎকালই একমাত্র REC অন্তত পাওয়া যাচ্ছে, তৎকালেও পাওয়া যাচ্ছে না, আর ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমাদের হুট করে ডিসিশন হলে যা হয়। তো চলো যাই, হর হর মহাদেব। মহাদেব যখন ডেকেছেন তখন তো যেতেই হবে। তো মন্দির নগরী বেনারস থেকে আমরা চলে যাব হচ্ছে প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেদিকে। সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে। সকালে সূর্যি মামা। বেনারস 560 দাদা, বেনারস হচ্ছে 560। এখনো পর্যন্ত এই ফার্স্ট টাইম চোখে পড়লাম, কিন্তু ক্যামেরার চোখে তাকে ধরতে পারলাম না আমি, আমার চোখে ধরলেও। চলো আগে যাওয়া যাক। এতক্ষণ পরে একটা বোর্ড ঠিকঠাক মতো নজর পড়েছে। দুর্গাপুর 24, বাঁকুড়া 71, দার্জিলিং 590। ওই ওয়েতেও দার্জিলিং যাওয়া যায় আর কি। চলো দুর্গাপুরের দিকে রয়েছে। এদিকে রোড বেশ ভালো, ডাইভারশন সেই অনুপাতে একেবারে নেই বলবো না, তবে একেবারে কম। পালশিট অব্দি এবং তারপরেও বেশ কিছুটা ডাইভারশনে একেবারে ছড়াছড়ি। আসানসোল দেখাচ্ছে 41 কিলোমিটার। 41 কিলোমিটার হচ্ছে আসানসোল। আর ঘড়ি বলছে এখন হচ্ছে বাজে হচ্ছে 7:26। আমরা 35 নিয়ার এয়ারপোর্ট কলকাতা থেকে স্টার্ট দিয়েছি। চলে এসেছি একেবারে 4th টোল প্লাজাতে। ঢুকে গেলাম জংশন মল, যেটা হচ্ছে কিনা দুর্গাপুরের ফেমাস। আর এই হচ্ছে আমরা ব্রিজের ওপর দিয়ে চলেছি। দুর্গাপুর আসতে আমাদের মোটামুটি এখন একেবারে দেখাচ্ছে হচ্ছে 7:30। আমরা 4:35 নিয়ার এয়ারপোর্ট থেকে স্টার্ট করেছিলাম কলকাতা। 4 ঘন্টা, 3 ঘন্টা, সরি 3 আওয়ার্স লেগেছে আমাদের দুর্গাপুর ঢুকতে। একেবারে দুর্গাপুরে জংশন মলটা যেটা রয়েছে সেটাকে ক্রস করে গেলাম আমরা। জাস্ট 3 আওয়ার্স, অনলি 3 আওয়ার্স। রোড কন্ডিশন ভালো, শুধুমাত্র ওইখানে যা পালসিট অব্দি প্রচুর ডাইভারশন, এবং পালসিটের বেশ কিছুটা পরেও ডাইভারশন ছিল। আর সামনের রোড মোরাললেস ভালো। আমরা লাস্ট ইয়ারই বেনারস ঘুরে গেছি যখন, তখন আমরা বাইর রোড গেছিলাম, তো তখনও দেখেছিলাম। এরপর থেকে রোড বেশ কিছুটা জায়গাতে, বিশেষ করে ঝাড়গ্রামের রাস্তাটা বেশ ভালো ছিল। আশা করছি, এক্সপেক্ট করছি যে সেটা ডেফিনেটলি ভালোই থাকবে। তো চলো দেখি কীরকম কী রয়েছে।
এই যে হচ্ছে চায়ের ব্রেকে রয়েছি আমরা এখন, ফার্স্ট ব্রেক চায়ের। এখানে এসে দাঁড়িয়েছি, ফার্স্ট চায়ের ব্রেকে এসে দাঁড়িয়েছি। মোটামুটি এখন হচ্ছে 7:35। আসানসোল এখান থেকে জাস্ট দেখাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার। 7:35 থেকে একটু হয়তো বেশি হয়েছে। মোট কথা 3 ঘন্টায় দুর্গাপুর ক্রস করে গেছি। তো রাস্তা তো ওভারঅল তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট চা ব্রেক নিতেই হলো, কারণ সেই 4:35-এ স্টার্ট দিয়েছি, তারপর থেকে চা খেয়ে বেরোয়নি। তো এখন সেটা খাবার না হলে আর চলছিল না, সেই জন্য আর কি সেটা নিতেই হলো। কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুকে সাপোর্ট করে দিতেও ভুলো না। সাপোর্ট করে সাথে থেকে যেও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, আর অনেক অনেক কমেন্ট করো। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। চলো কতক্ষণে দেখি আমরা পৌঁছাই মহাদেবের নগরীতে, মহাদেবের কাছে। মহাদেবের জন্যই আজকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে, এবং তিনি না চাইলে কখনোই সম্ভব হতো না। চলো সাথে থাকি, চলো দেখে নিই কত কি দেখাচ্ছে। খড়গপুর 182, বারাণসী 478, শিউরি 57, 478। এবার আসলে অনেক মর্নিং স্টার্ট করেছি বলে সকালের রোডটাকে দেখতে পেয়ে আরও ভালো লাগছে। কারণ লাস্ট টাইম যখন আমরা বারাণসী বা বেনারস যেটাই বলি, সেখানে আমরা স্টার্টই করেছিলাম একেবারে বিকেলবেলাতে। আর এটা হচ্ছে আমাদের সবারই বোধ হয় কোথাও না কোথাও দুঃখের একটু হলেও জায়গা, সেটা হচ্ছে গার্ডরেল। এটা আমরা অবশ্য আজকে দুর্গাপুরের পর থেকে পেয়েছি, তার আগে অবশ্য পাইনি। কিন্তু হাইওয়েতে গার্ডরেল, যদিও বুঝতে পারছি পাশাপাশি অনেক মানুষজন থাকে, তাদের জন্যই এটা করা। কি জানি, তবুও সমস্যার সম্মুখীন কিন্তু এটার জন্য বেশ আমাদের হতে হয়। যাই হোক, সব কিছু মিলিয়েই চলতে হবে। চলো যাওয়া যাক। আসানসোল অনলি 8 কিলোমিটার, ধানবাদ 70, আগ্রা 170। তো ধানবাদ 70, আসানসোল তো ঢুকেই গেছি বলতে গেলে। আর এখন ঘড়ি পৌঁছে টাইমে, কোথায় ঘড়ি দাঁড়াও দেখি না আসছে না কেন, 8:09। 8:09। চলো আমরা কিন্তু মোটামুটি 8:09-এ ঢুকে গেছি আসানসোল। সেক্ষেত্রে আমাদের 4 ঘন্টাও লাগলো না, যদিও অবশ্য এখনো ঢুকিনি, 8 কিলোমিটার দেখাচ্ছে এখন। ঠিক আছে আর কি। এই হচ্ছে আসানসোল করে আমরা এখন ধানবাদের দিকে, যেটা এখন রয়েছি। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে আসানসোলের ওই ভাতৃত্বের শহর আসানসোল স্বাগতম। তো আমরা অবশ্যই ব্রিজে উঠে গেলাম, আসানসোলকে সাইডে রেখে বেরিয়ে চলেছি। NH-19 আসানসোল, দুমকা 88। এখন আমরা বুদ্ধগয়া 257, মানে ধানবাদেরও যেহেতু কাছে চলে এসেছি, তো এই জন্য বুদ্ধগয়া। তাহলে মোটামুটি আমরা যে ওয়েতে কলকাতা থেকে যাই আর কি, কলকাতা, ডানকুনি, দুর্গাপুর, তারপরে আসছে আসানসোল, বুদ্ধগয়া, এগুলো বুদ্ধগয়া ক্রস করে আমাদের তখন তারপরে তো এদিকে রাস্তা কিন্তু খুব ভালো। আগের বারে যখন এসে গিয়ে ঘুরে গেছি, তো রাস্তা মেনটেনেন্স যে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। এমন তো নয় যে 1 বছরের মধ্যে আমরা এসেছিলাম, মোস্ট প্রবাবলি 1 বছরের মাথাতেই আবার আসছি আমরা, বরঞ্চ আর কমেই হবে। কারণ আমরা এসেছিলাম মোস্টলি মার্চের শেষের দিকে বা এপ্রিলের ফার্স্টে, তো 1 বছরও হয়নি আমরা আবার চলেছি। তো ডেফিনেটলি বাবা না চাইলে বাবার কাছে যাওয়া সম্ভব নয়। তো চলো, বাবা দেখেছি। এই হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাকে আমরা এখন ক্রস করে যাচ্ছি। এদিকে রাস্তা খুব ভালো, তো আশা করা যাচ্ছে যে যতটা পারি তাড়াতাড়ি হয়তো বা পৌঁছে যাবো। দেখা যাক ওখানে গিয়ে, এখন যেহেতু প্রয়াগরাজের ওখান থেকে কোথা থেকে স্টপ করে দেবে আর তারপরে কত কিলোমিটার হাঁটতে হবে, সেটা তো ডিপেন্ড করবে। ওখানে না গিয়ে বলতে পারবো না, তবে এই দিকে কিন্তু আমরা বেশ ফাস্টই মুভ করছি।
কিলোমিটার দেখালো মোস্টলি চিত্তরঞ্জন। এবং সবচেয়ে বড় কথা, চিত্তরঞ্জন হচ্ছে আমার জন্মস্থান। আমি অবশ্য বেশি দিন থাকিনি, কয়েক মাস থেকেছিলাম, তারপরে আমার আশাও হয়নি। বাট চিত্তরঞ্জন সম্পর্কে এই জন্য আমার একটা অন্যরকম অনুভূতি এটা কাজ করে। ডেফিনেটলি ওকে ক্রস করে যাব, এখনো কোনোদিনও আসা হয়নি, একবার আসতে হবে চিত্তরঞ্জনে। আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে সামনেই হচ্ছে ধানবাদ, আর একেবারে যদি রাইট টার্ন নিই মাইথন ড্যাম আমরা এসে ঘুরে গেছি এর আগে মাইথনে। তো এই যে ছোট্ট ছোট্ট টিলাগুলো যেগুলো দেখা যায় এই চত্বরে আসলেই মোটামুটি দেখা যায়। আর একটু পর থেকে দেখতে পাবো, আরো ভালো তোমাদের দেখাতেও পারবো তখন। তবে বেশ কুয়াশা রয়েছে, আর এখানে যেহেতু নানা রকম কলকারখানা রয়েছে তো সেটারও একটা তো ধোঁয়া রয়েছে, তো সেই জন্য আরো বেশি যেন লাগছে আর কি ব্যাপারটা। এই হচ্ছে গার্ডরেল। এই চত্বরে আসতে গেলে কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে যে গার্ডরেল থাকবে। সেই জন্য সকালবেলায় তবু একরকম, কিন্তু দিনের দিকে একেবারে রাতের দিকে, দিনের দিকে নয়, দিনের দিকে ঠিক আছে, কিন্তু রাতের দিকে কিন্তু বেশ সমস্যা হয় এই গার্ডরেলগুলো। আমরা তবে আজকে যখন আমরা এসে আসলাম, ও এটা চেক পোস্ট গেল, ওয়েস্ট বেঙ্গলে যে লাস্ট চেক পোস্ট সেটা গেল আর কি। এই জন্য গার্ডরেল দিয়ে আটকানো ছিল আর কি। যাই হোক, সব মিলিয়ে রাস্তা কিন্তু মোটের উপরে এখনো পর্যন্ত বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে রাস্তাতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। অনেক অনেক বেশি শেয়ার করো যাতে অনেক বন্ধুরা দেখতে পারে। আর এই হচ্ছে সেই ব্রিজটা যেটাকে ক্রস করে আমরা ঢুকে যাব একেবারে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের রাস্তা নিয়ে আমার নিজের কিছু বলার নেই, আমাদের সবাই আমরা জানি ঝাড়খণ্ডের রাস্তা ভীষণ ভালো। সেই অনেকেই আছে এই কমেন্টও করে থাকে যে ঝাড়খণ্ডের রাস্তা মানেই হচ্ছে মনে হবে যেটা কোনো ফরেন ট্রিপে চলে এসেছি, আদৌ ইন্ডিয়াতে আছে কিনা এরকম, মানে এরকমও বহু কমেন্ট কিন্তু মানুষের করে থাকে। ইনফ্যাক্ট আমাকে কিছু তো জিজ্ঞাসা করো তাহলে আমিও বলবো ডেফিনেটলি আমি তাদের সাথে একেবারে সহমত। কারণ লাস্ট ইয়ার যখন আমি গেছিলাম তখন কিন্তু আমি নিজে দেখেও বেশ অবাক হয়েছিলাম। সো চলো দেখি, এবারও সাথে থাকো এবং তোমাদেরও দেখো। এসেছি একেবারে দেখতে দেখতে আমরা 5th টোল গেট। এই হচ্ছে 5th টোল গেট। হয়ে গেছে আমাদের, আমরা বেরিয়ে পড়েছি টোল গেট থেকে। আর এই হচ্ছে সামনে দেখা যাচ্ছে হচ্ছে ধানবাদ, অনলি 42 কিলোমিটার, আর মাইথন হচ্ছে 5 কিলোমিটার। ধানবাদ হচ্ছে 42 কিলোমিটার অনলি। ঘড়ি বলছে এখন কটা বাজে, 8:30। মানে 5 ঘন্টা হচ্ছে আমরা জার্নি করছি, 5 আওয়ার্স হচ্ছে। 4 ঘন্টা হচ্ছে কি করে? 4:35, এখন 8:30। 5 ঘন্টা 9টা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা হচ্ছে আমরা ওই করছি, জার্নি করছি। আর এখন আমরা ধানবাদে প্রায় কাছে চলে এসেছি। অনলি 42 কিলোমিটার ধানবাদ রয়েছে। অবশ্যই জানো, আমার বলা তবুও মনে হলো একটু বলি, যেহেতু আমরাও সেই জিনিসটা জেনে সেটা করেছি। যে জানো না সে জেনে নিতে পারবে। সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম কিন্তু প্রচণ্ড কম, সে পেট্রোল বলো বা ডিজেল বলো। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, অনেকেই তাই করে, ম্যাক্সিমাম যারাই জানে তারাই সেটা করে, সেটা যতটুকু লাগবে ঝাড়খণ্ড অব্দি দেখে নিয়ে সেইটুকু নিয়ে এসে পুরো তারপর রিফিলিং করো, একদম ফুল ট্যাঙ্ক করে নিয়ে তারপরে রান করো। এটা বোথ সাইডেই করা যায়। আমরা লাস্ট টাইম করেছিলাম ফেরার পথে, কারণ যাওয়ার সময় আমাদের সেটা খেয়াল ছিল না, মাথায় ছিল না। তো এবার একেবারে মাথায় ছিল, সেই অনুযায়ী আমরা তেলটা ওখান থেকে রিফিলিং করে এসেছিলাম কলকাতা থেকে। আর এখানে এসে আবার আমরা ফুল ট্যাঙ্ক করলাম, সেটা হচ্ছে 98.13 আর কি। এখানে এখন 98.13 রয়েছে আর কি। যারা জানো না তাদের জন্য বলে রাখলাম। আমরা এখানে এসে এখন একটু ব্রেকফাস্ট করবো আরিশ মোড়ের কাছে। বেশ কয়েকটা জায়গা রয়েছে, দেখলাম অনেকগুলোই রয়েছে এখানে, 4-5টা। তার মধ্যে থেকে একটা চয়েস করে আমরা ঢুকেছি। মোটামুটি এখন বাজে হচ্ছে 9টা 20।
9:20-তে আমরা এখানটাতে এসে ঢুকেছি। গোকুল মিষ্টান্ন ভাণ্ডার, এই হচ্ছে আমার ব্যাকে রয়েছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এবং এখানে অনেকগুলো পরপর রয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাই। এই হচ্ছে গোকুল মিষ্টান্ন, এখানে পরপর বেশ অনেকগুলো রয়েছে। আমরা এই রোড ধরে চলে যাব, পরপর অনেকগুলো রয়েছে। চলো ভেতরে কি কি পাওয়া যায় দেখি। অনেক কিছু রয়েছে। এটা গাজর কা হালুয়া, গাজরের হালুয়া রয়েছে, কচুরি রয়েছে, সুইটস রয়েছে। কোথায় দেখি সুইটসটা দেখা যাচ্ছে? সুইটস রয়েছে, চা হচ্ছে। এদিকে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে ভেতরে এবং বাইরে। প্রচুর মিষ্টি রয়েছে, অনেক মিষ্টি আইটেম রয়েছে, কেক রয়েছে, কত কিছু রয়েছে জিনিসপত্র, বেশ ভালো। এসে গেছে আমাদের কচুরি আর তরকারি। এখানে কচুরি তরকারিগুলো কিন্তু কচুরি কিন্তু ছাতুর কচুরি, কিন্তু তাই না? ছাতুর কচুরি হয় এদিকে, আমি দেখেছি। এসে গেছে, পার পিস হচ্ছে 7 টাকা করে, তাই তো? মানে পিস অনুযায়ী হয়, প্লেট অনুযায়ী নয় কিন্তু। আর এটা হচ্ছে আলুর তরকারি। কেমন হয়েছে ওই কচুরিটা? হ্যাঁ, গরম গরম, এই জন্য ভালো লাগছে। চলো তাহলে আমিও খেয়ে নিই চটপট করে। মাঝখানে একটু জ্যাম পেয়েছিলাম, বেশ বড় একটা ট্রাফিক বলা যেতে পারে। এখন ধানবাদ দেখাচ্ছে, এই সাইডে ধানবাদ, এখন হচ্ছে ঔরঙ্গাবাদ 242। ধানবাদে অলরেডি আমরা ঢুকে গেছি। সাইড দিয়ে হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ধানবাদ। এদিকে এটা সার্ভিস লেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধানবাদের পুরো চত্বরটা জুড়ে। আর আমরা এখন চলে যাবো হচ্ছে ঔরঙ্গাবাদ। এখান থেকে বারাণসী দেখো দেখাচ্ছে অনলি 404 কিলোমিটার, আর দিল্লি 1240, আগ্রা 1040। তো বারাণসীর প্রায় অনেকটা কাছেই আমরা চলে এসেছি, কারণ 500 করতে ছিলাম সেখান থেকে, সেই হিসেবে বলছি। যদিও এখনো বেশ অনেকটা পথ রয়েছে। ওরই বলছে জাস্ট 10:50। চলো কুয়াশা, পুরো কুয়াশায় ঘিরে আছে। হচ্ছে আমরা আরো একটা টোলে এসেছি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ডুমরি টোল প্লাজা থেকে জাস্ট বেরিয়েই হচ্ছে এখানে আবার ডাইভারশন রয়েছে। এতক্ষণ কিন্তু আমরা ডাইভারশন আর পাইনি, এখানে এসে আবার একটু ডাইভারশনে দেখি। হচ্ছে হাজারিবাগ। এই জায়গাটা হচ্ছে বেশ কনজাস্টেড এবং বেশ ট্রাফিকের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। ওইদিকে একদিকে আপ, একদিকে ডাউন লেন দুটোই রয়েছে, কিন্তু হলে কি হবে, মাঝখানে এই অবস্থা। বেশ কনজাস্টেড কিন্তু হাজারিবাগ এই জায়গাটা। এটাকে দেখে রান করতে হবে এই আর কি। ধানবাদ আসছে, এখন দেখাচ্ছে হচ্ছে 3.2 কিলোমিটার। সেখানে কিন্তু রাস্তাটা
গাড়ির সাথে টোটোও চলছে। এই জায়গা থেকে হাইওয়ে বলাটা বোধহয় সমীচীন হবে না, সেখানে গাড়িকে স্লো রান করতেই হবে। এই যা এখান দিয়ে ডাইভারশন করে দিচ্ছে রোডটাকে, রোডের কাজ চলছে, ডাইভারশন করছে, তখন সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে, রোডটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। মিটার সাসারাম এখান থেকে ঔরঙ্গাবাদ হচ্ছে 120 কিলোমিটার, ডেহেরি 150। এই হচ্ছে সাসারামের এই আমরা সোজা চলে যাচ্ছি, আর লেফটের দিকে হচ্ছে হাজারিবাগ। এখন হচ্ছে 2.3 কিলোমিটার এখান থেকে হচ্ছে গয়া। অলরেডি আমরা ধানবাদ ঢুকে গেছি। 2.2 কিলোমিটার হচ্ছে এখান থেকে হচ্ছে গয়া। গয়া এই হচ্ছে গয়া। এখানে এই ম্যাপটাতে বোঝা যাচ্ছে আমরা কলকাতার দিক থেকে আসছি, দিল্লি সোজা, এদিকে হচ্ছে কোডেরানা, আর এদিকে হচ্ছে হাজারিবাগ, সেটাই বলে দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, এই আমরা চলে আসলাম সোজা। এখানে রাস্তাটা যথারীতি কি বলবো, আমার আর কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো, যেমনি কনজাস্টেড তেমনি রাস্তাটাও ঠিক নয়। তো ঠিক আছে, এটা হচ্ছে গয়া রোড। হ্যাঁ, এটা হচ্ছে গয়া রোড। এই হচ্ছে এই মুহূর্তে এখানকার রাস্তার কন্ডিশন গয়া রোডের। মানুষজন হেঁটে পথে যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, গাছ যাচ্ছে, দাঁড়িয়ে আছে মানুষজন। ঠিক আছে, এই হচ্ছে গয়া রোড। হচ্ছে আমরা উঠে গেলাম দিল্লি কলকাতা হাইওয়ে। এই হচ্ছে তার অবস্থা এই মুহূর্তের। এটা হচ্ছে বাড়ি ধাবনা টোল, আমাকে তো তাই বললো, এটা হচ্ছে বাড়ি ধাবনা টোল। আমাদের হয়ে গেছে। এখানে বেশ লাইনে মধ্যে আমরা পড়েছিলাম, হজবরল একেবারে জায়গাটা। যাই হোক, একটা আমরা বেরিয়ে গেছি অবশ্য। হচ্ছে এখন ভেদিয়া, যার এখন কন্ডিশন হচ্ছে এখানে হচ্ছে রোড হচ্ছে, ভীষণ বাজে একটা কন্ডিশন। বাজে হচ্ছে মোটে 2+28। ভেদিয়াতে এসে পৌঁছেছি আমরা, একটু সাংঘাতিক টেরিফিক, একেবারে সম্ভব টেরিফিক। প্রচুর পুরো জ্যাম লেগে রয়েছে। ভেদিয়ার এই জায়গাটা কিন্তু ক্রস করার সময় একটু মাথায় রাখতে হবে। এখন ঘড়ি বলছে 2:52। তো আমরা এসেছি লাঞ্চ করবো বলে এখানে এসেছি, বলছে এখানে থামলাম, কারণ মাঝখানে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড, মানে সেটা বলে বোঝানো যাবে না, কিছুটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ভেদিয়ার ওখানে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, মানে কিছু বলার নেই একেবারে। যাই হোক, অনেক দেরি হয়ে গেল আমাদের, জানি না কটায় গিয়ে পৌঁছাবো। তো এই হোটেলটা দেখতে পারো, মানে যেখানে আমরা করছি, তারও ব্যাক ক্যামেরা হোটেল জয় মা আদ্যাকালী, এটার মধ্যেই আমরা করছি আজকে লাঞ্চটা। এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে, লোকজন বসে খাচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পার্কিং জোন রয়েছে, পার্কিং জোন রয়েছে। চলো, আমরা বসে পড়েছি অলরেডি, অভি আমাদের টাইপে ওদিকে যাই। হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, ভেজ থালি 80 রুপিস। কী দিয়েছে? আলু ভাজা, ডাল, বাবা আলু ভাজা এইটুকু, মানে এত লোক এসে গেছে না। ফুলকপি, পাঁপড়, এখানে হচ্ছে ভাত। সাইকেল নিয়েও মানুষ চলেছে কয়েকের পথে, এর আগেও বেশ কয়েকটাকে দেখলাম, কয়েকজনকে। মানে
রোডটায় ঢুকছি, কার হচ্ছে 85। আর ওয়েলকাম টু শঙ্খলা টোল প্লাজা। এই হচ্ছে 85 শঙ্খলা। হয়ে গেছে আমাদের। তবে কুম্ভর জন্য, কুম্ভ মেলার জন্য কিন্তু এদিকে এখন বেশ ট্রাফিক রয়েছে, প্লাস প্রচুর কাজ হচ্ছে রোডে, সেটাও একটা রিজন ট্রাফিক হওয়ার। সব কিছু মিলিয়ে বেশ টেরিফিক আর কি ব্যাপারটা হয়ে যাচ্ছে। সাসারাম টোলে এসে আমরা পৌঁছেছি। সাসারাম টোলে এসে পৌঁছেছি। এই হচ্ছে সাসারাম। কেটে গেছে আমাদের টোল, আমরা বেরিয়ে যাচ্ছি। এসে গেছি সাসারাম। ব্যাস, সাসারাম ক্রস করে যাব, বিহার শেষ করে আমরা ঢুকে পড়বো উত্তরপ্রদেশে, ইউপিতে। সেই সকালবেলায় এই বৈদ্যুতিক আলো, সূর্যের আলো না নিয়ে আমরা শুরু করেছিলাম, আবার সেই আলোতেই আমরা এখন আবার ফিরে এসেছি। এখন বলছে 6:60। তবে একটা ভালো হয়েছে যেটা আমাদের সাথে, সেটা সব কিছুই যখন বলা এটা না বলে, সেটা হচ্ছে যে এখন সব এত বোধহয় লোক হয়ে গেছে বলে, মানুষজন ঢুকছে বলে হোক বা যে কোনো কারণেই হোক, সব যে বড় বড় যে ট্রাক্টর বা লরি যা ছিল সব বন্ধ করে দিল। মোহানিয়া টোল প্লাজা। এই আমরা ঢুকে গেছি। গাড়ি কত এখানে? 60 টাকা, 60। প্রয়াগরাজ, বারাণসী, গুলশারাই। আমরা এখন বারাণসী ঢুকছি। আর ট্রাফিকের কথা না থাক, আর বলবো না, প্রচুর ট্রাফিক। সেটাই। আরো একটা টোলের সামনে আমরা এসে গেছি, একেবারে বেনারস ক্রস করে। হয়ে গেছে আমাদের। এই ভিডিওতে রইল আমার একেবারে কলকাতা থেকে বারাণসীর যাত্রা পর্ব, পুরোটা রোডের ডিটেলস সব কিছু থাকবে। আর পরের পর্বে আসতে চলেছে বেনারস থেকে প্রয়াগরাজ কিভাবে যাচ্ছি, কীরকম কী সব ডিটেলসটা থাকবে। তো আর এই ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, যেখানে কিন্তু বেনারস টু প্রয়াগরাজ থাকবে। ততক্ষণের জন্য বলতেই হবে টাটা।